সেদিন আমার স্ত্রীকে খুব মারধরের পর ওর বাবাকে ফোন করে বললাম ওকে এসে নিয়ে যেতে। আমার শ্বশুরমশাই প্রচণ্ড ভদ্রলোক। ফোন করার পর তিনি আর সকাল হওয়ার অপেক্ষা করেননি। দুহাত ভর্তি বাজার সদায় আমার আর মিলার পছন্দের বিভিন্ন ধরনের খাবার নিয়ে রাতে হাজির হলেন আমাদের বাসায়। আমি যখন বাসায় ফিরলাম তখন ঘড়ির কাঁটা রাত 11টায়। ড্রয়িং রুমে পা রাখতে আমি কিছুটা অবাক হলাম। বাসায় এলাহি আয়োজন। আমার শ্বশুরমশাই সোফার ওপরে আয়েসি ভঙ্গিতে বসে আছেন। টি টেবিলের ওপরে হরেক রকমের নাস্তা সাজানো। আমি বিনয়ের সঙ্গে শ্বশুরমশাইকে সালাম দিলাম। তিনি সালামের জবাব দিয়ে ব্যস্ত কণ্ঠে বললেন, বসো বাবা, বসো। এখন ফিরলে? তোমার জন্য অপেক্ষা করছিলাম। তোমাকে দেখতে এমন লাগছে কেন? আচ্ছা, এখানে বসার দরকার নেই, তুমি আগে যাও, ফ্রেশ হয়ে আসো, আমি অপেক্ষা করছি। আমি বাধ্য ছেলের মতো সেখান থেকে প্রস্থান করলাম। রুমে ঢুকতে সময় দেখলাম মিলা কিচেনে কি যেন করছে। সেখানে না দাঁড়িয়ে রুমে এসে সোজা ওয়াশরুমে ঢুকে লম্বা একটা শাওয়ার নিলাম। বের হয়ে বিছানার পর পরিধানের কাপড় রেডি না পেয়ে মেজাজ বিগড়ে গেল। মিলাকে ডাক দিতে যাব তখনই সন্ধ্যাবেলার কথা মনে পড়ল। আজকে বস অফিসে অনুপস্থিত থাকায় 5টার পরপরই অফিস থেকে বেরিয়ে গিয়েছিলাম। উদ্দেশ্য ছিল বাসায় যেয়ে ফ্রেশ হয়ে বন্ধুদের সাথে আড্ডায় যাব। বেশ ফুরফুরে মেজাজেই বাসায় ঢুকেছিলাম। দেখলাম মিলা ফ্রিজ পরিষ্কার করছে। পাশেই কিছু বাজার রাখা। বুঝলাম মাসের শেষ, মিলার ফ্রিজে সব নতুন সবজি, সস, মশলা, মাছ মাংস রাখার সময়। সবসময় টুকটাক বাজার মিলাই করে সবসময়। এখানে আমি বড় একটা ছাড় পাই, কারণ এসব বাজারের টাকাও আমাকে দিতে হয় না, মিলাই খরচ করে। মিলা একটি সমাজ কল্যাণ অফিসে চাকরি করে। 10 টু 4টা পর্যন্ত অফিস, সরকারি চাকরি, 40,000 টাকা বেতন। আমার বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি। 9 টু 6টা বলা থাকলেও কাজ শেষ করে বাসায় ফিরতে রাত 9টা বেজে যায়। তখন বাসায় ফিরে শরীরে আর কোনো এনার্জি থাকে না। মেহমান আসলে বাজারের লিস্ট বড় করে তখনই শুধু আমি বাজার করি। এই সময় আমাকে বাসায় দেখে মিলা বেশ অবাক হলো। আমার হাত থেকে অফিসের ব্যাগটা নিয়ে দ্রুত পায়ে কিচেনে গিয়ে চায়ের পানি বসালো। আমি ফ্রেশ হয়ে সোফায় বসতে চায়ের কাপ এগিয়ে দিল। বলল, তাড়াতাড়ি আসবে বললে না তো? নাস্তা তৈরি করতে গেলে সময় লাগবে। আচ্ছা, ফ্রিজে চিকেন রোল আছে, ভেজে দেব? দাও। আমার বলতে দেরি হলো, ওর উঠতে দেরি হয়নি। দ্রুত হাতে ফ্রিজ থেকে বক্সটা বের করে নিয়ে কিচেনে গেল। 5 থেকে 7টা মিনিটের মাথায় ফ্রিজে করে গরম গরম রোল নিয়ে আসলো, সাথে আরেক কাপ চা। এবার আমি ওর দিকে তাকিয়ে বললাম, কখন এসেছ? এখনো ফ্রেশ হওনি কেন? বাইরের জামা কাপড় ছেড়ে পরে কাজ করা যেত না? কাজের মেয়েটাকে ডেকে নিলেই পারতে। ফেরার পথে গিয়েছিলাম ডাকতে, বলল এখন আর আসবে না, কাল সকালে এসে করে দেবে, তাই নিজেই করে নিচ্ছিলাম। কাজ প্রায় শেষ হয়ে এসেছে, তুমি নাস্তা করতে করতে শেষ হয়ে যাবে বলে আবার কাজে লেগে পড়ল। রোল খেতে খেতে চাটা ঠান্ডা হয়ে গিয়েছে। বললাম, চাটা ঠান্ডা হয়ে গেল তো, দাঁড়াও, আমার কাজ শেষ, আবার করে দিচ্ছি। গরম করে দাও, তাহলেই হবে, নতুন করে করতে হবে না। আচ্ছা। চাটা গরম করে এনে আমার হাতে দিয়ে সামনের সোফায় বসলো মিলা। বলল, আমার লেটারটা ক্যান্সেল করে দিয়ে চিটাগাঙে বদলি করে দিয়েছে। আসার সময় রেজিগনেশন লেটার জমা দিয়ে এসেছি। একটু শান্তিতে বসে চাটা খাচ্ছিলাম। মিলার কথা শুনে মুখ থেকে গরম চাটা ছিটকে বেরিয়ে আসলো। কি বললে? রেজিগনেশন দিয়ে এসেছি? এবার আমার মেজাজটা চটে গেল। রেজিগনেশন দিয়ে এসেছো মানে? তুমি চাকরিটা ছেড়ে দিয়েছো? এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির বাজারে একা মানুষ চাকরি করে সংসার চালানো কত মুশকিল তা তুমি জানো? 40,000 টাকা বেতন তোমার কাছে ফাজলামো মনে হয়? এত শান্তির চাকরি তোমার কেন ছাড়লে? আমাকে একবার জিজ্ঞাসা করবে না? তো কি করব? চিটাগাঙে আমি একা একা কিভাবে থাকব? সেখানে আমি কিছু চিনি? মিলার কথা শুনে আমার মেজাজ আরও খারাপ হয়ে গেল। এটা কোনো কারণ হলো চাকরি ছাড়ার? এজন্য কেউ চাকরি ছাড়ে? চিল্লিয়ে বললাম, চিটাগাং যেয়ে থাকা লাগলে থাকবে, যেখানে বদলি করবে সেখানে গিয়ে থাকবে, তুমি চাকরি কেন ছাড়বে? এবার মিলাও চেঁচিয়ে উঠল, আমার ইচ্ছে, তাতে তোমার কি? এবার আর আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। প্রচণ্ড বিরক্তিতে এক চর বসিয়ে দিলাম ওর গালে। ব্যাপারটা এখানেই শেষ হয়ে যেতে পারত, কিন্তু না। মিলা কি যেন বলল, আমার ঠিক মনে নেই। তারপরে আমি ওকে প্রচণ্ড মারলাম। চর, কিল, লাথি কিছুই বাকি রাখিনি। সেভাবে বাসা থেকে বেরিয়ে গিয়েছিলাম। তখনই মনে পড়ল মিলার বাবা গত 2 দিন যাবৎ ফোন করছেন। তার ছোট মেয়ের বিয়ে ঠিক হয়েছে, এঙ্গেজমেন্ট করিয়ে রাখবেন। আকদ হয়ে যাবে, অনুষ্ঠান করবেন কিছুদিন পর। কালকে এঙ্গেজমেন্টের অনুষ্ঠান। পকেট থেকে ফোন বের করে ফোন লাগালাম শ্বশুরমশাইয়ের নাম্বারে।
বললাম, আমি ব্যস্ত থাকবো, যেতে পারবো কিনা জানি না, তবে আকেদের সময় আসার চেষ্টা করব। আপনি বরং সেই মিলাকে নিয়ে যান। তারপরে চলে গিয়েছিলাম বন্ধুদের আড্ডায়। ভেবেছিলাম শ্বশুরমশাই সকালে আসবেন, কিন্তু তিনি যে এখনই চলে আসবেন সেটা বুঝতে পারিনি। এরই মধ্যে মায়ের গলা শুনতে পেলাম, না বেয়াই মশাই, রাতের খাবার না খেয়ে কিছুতেই যেতে পারবে না। আমি অবাক হলাম, মা কোথা থেকে আসলেন? ভাবনা থেকে বেরিয়ে দ্রুত পায়ে ড্রয়িং রুমে এলাম। মা আর শ্বশুরমশাই বসে আছেন। ডাইনিংয়ে হরেক রকমের খাবার সাজানো। মাকে উদ্দেশ্য করে বললাম, তুমি কখন আসলে? মিষ্টি পাগলামি করছিল দেখে কালকে ওদের বাসায় এসেছিলাম। আজকে ভাবলাম মিলার সাথে দেখা করে যাই, তাই সন্ধ্যায় এসেছি। মিষ্টি আমার বোনের মেয়ে, বয়স 4 বছর। ওর নাম মিষ্টি নয়, ওর ভালো নাম আরাধ্য। কিন্তু মেয়েটা দেখতে এত মিষ্টি যে ওকে অন্য নামে ডাকতে ইচ্ছে করে না, তাই আমরা সবাই ওকে মিষ্টি বলেই ডাকি। আমার বোন আমার ছোট। ওর হাজবেন্ড বদলি হয়ে এই 8 মাস মতো হলো আমাদের পাশের এলাকায় এসেছে। মাঝে মধ্যে ছুটির দিনে আসে আমাদের বাসায়। আমার বড় ভাই রয়েছে, সে ব্যবসা করে। আমরা যেখানে থাকতাম সেখানেই তার অফিস। বাবা রিটায়ারের পরে ওখানেই বাড়ি করেছিলেন, তাই বাবা মা, বড় ভাই ভাবি তারা একসাথেই থাকে। বড় ভাইয়ের বিয়ে হয়েছে 8 বছর, কোনো সন্তান নেই। এ নিয়ে আমাদের কারো কোনো আপত্তি নেই, তবে বর্তমানে ভাবি সন্তান সম্ভবা। এই তো 8 মাস চলছে। এই 8 মাসে আমার মা ভাবিকে রেখে কোথাও যাননি, এমনকি ভাবিকে তার বাপের বাড়িতেও যেতে দেননি। সে নিজের কাছে রেখে ভাবিকে যত্ন করছেন। মা অন্যরকম মানুষ। বউ শাশুড়ির দ্বন্দ্ব বিষয়ে কোনো ঝামেলা আমাদের পরিবারে নেই। উল্টো মা তার ছেলেদের চেয়ে বউদের বেশি যত্ন করেন। হয়তো মিষ্টি বেশি বিরক্ত করছিল, এজন্যই বাধ্য হয়ে আসতে হয়েছে। সবাই মিলে টেবিলে খেতে বসলাম। মিলা সবাইকে বেড়ে দেওয়ার পর ভাতের চামচে হাত দিতেই শ্বশুরমশাই মিলার হাত ধরে ফেললেন। নিজে দাঁড়িয়ে মোরগ পোলাওয়ের বাটি থেকে পোলাও তুলে দিলেন মীরার প্লেটে। মায়ের চোখে চোখ পড়তেই দেখলাম তিনি গরম চোখে তাকিয়ে আছেন আমার দিকে। মিলার মোরগ পোলাও পছন্দ। শুধু পছন্দ বললে ভুল হবে, রীতিমতো পাগল। তবে মিলা খেলো না, পাশ থেকে অল্প একটু খেলো। সব খাবার প্লেটেই পড়ে রইল। উঠে চলে গেল রেডি হতে। রাত বাড়ছে, বেরোতে হবে তো। বসে আছি বিয়ের আসরের সামনেই, হুজুর বরকনের আকত পড়াচ্ছে। নীরাকে দেখে খুশি মনে হচ্ছে। অবশ্য বর পছন্দ হলে সব মেয়েই বিয়ের সময় খুশি থাকে। এসেছি আধা ঘন্টা হয়েছে। মিলাকে একবার দেখেছিলাম। হালকা একটা জামা পরেছে, মুখেও কোনো প্রসাধনী দেয়নি। অল্প কিছু অলংকার পরেছে শুধুমাত্র। কথা হয়নি বললে ভুল হবে। আমি এগিয়ে যাইনি ওর দিকে। গেলে ও নিজে থেকেই কথা বলতো। আমি শিওর আত্মসম্মান নেই কিনা। ঘণ্টাখানেক থেকে খাবার খেয়ে শ্বশুরমশাইয়ের দিকে বিদায় নিয়ে চলে আসলাম বাসায়। আসার পর থেকে মনটা খচখচ করছে, কিছুই ভালো লাগছে না। মিলার মুখটা মনে পড়ছে, কি মলিন লাগছিল দেখতে। একটু কথা বলে কি হতো? না, আমি বেশিই ভাবছি। ওর একটা শিক্ষা হওয়া দরকার। যা করেছি ঠিক করেছি। নিজেকে সান্ত্বনা দিয়ে ঘুমাতে গেলাম, কিন্তু ঘুম আসছে না। কিছুক্ষণ এপাশ ওপাশ করে ফোনটা হাতে তুলে নিলাম। দেখলাম বিদিশাকে অনলাইনে দেখাচ্ছে। কিছু না ভেবে সাথে সাথে মেসেজ করলাম। হঠাৎ কলিং বেলের শব্দে চমকে উঠলাম। রাত 12টা বাজে, এত রাতে কে আসবে? ফোনের দিকে তাকিয়ে দেখলাম রাত 12টা নয়, 2:30 বাজে। বিদিশার সাথে কথা বলতে বলতে কখন যে এত রাত হয়ে গিয়েছে খেয়ালই নেই। দরজা খুলে দিয়ে আমি ভূত দেখার মতো চমকে উঠলাম। সামনে মিলা দাঁড়িয়ে আছে, হাতে ছোট্ট একটি ব্যাগ। আমার যেন বিশ্বাস হলো না। আমি পাশ ফিরে ড্রয়িং রুমে লাগানো বড় দেওয়াল ঘড়িটার দিকে তাকালাম। সত্যি রাত 2:30 বাজে। মিলার রুমে এসে ব্যাগটা রাখতে আমি প্রশ্ন করলাম, কার সাথে এসেছো? একা? একা মানে? যদি কোনো বিপদ হতো? হয়নি তো? তোমার মনে হয় না ইদানিং তুমি একটু বেশি বেশি করছো? এত রাতে আসার কি দরকার ছিল? কাল সকালে আসলেই পারতে। কেন, একা বাসায় কি করছিলে? আমি আসায় কি খুব বেশি সমস্যা হয়ে গিয়েছে? উল্টাপাল্টা বকবে না, ঠিক করে কথা বলো। ভুল কি বললাম? এখন আর আমাকে ভালো লাগে না বলেই তো দিলেই পারো। ওকে এই সময় এভাবে একা দেখে এমনিতেই মেজাজটা চটেছিল। এবার নিজেকে সামলানো মুশকিল হয়ে গেল। মিলার গালে পরপর 3টে থাপড় দেওয়ার পর আমার হুঁশ ফিরল। বুঝলাম এখন এখানে থাকাই রিক্সি। কখন কি যে করে বসি ঠিক নেই। এখানে আর কিছুক্ষণ থাকলে মিলা যে আরো মার খাবে আমি সে ব্যাপারে নিশ্চিত। তাই ওভাবে বাসা থেকে বেরিয়ে গেলাম। নিজেকে ধাতস্থ করে ফজরের নামাজ শেষ করে আমি যখন বাসায় ফিরলাম তখন সকাল 5:30 বাজে। আমার কাছে বাসার চাবি ছিল, কিন্তু চাবির কোনো দরকার পড়ল না। দরজা খোলাই ছিল।
ধীর পায়ে বাসায় ঢুকে দরজা লক করে বেডরুমে গেলাম। মিলা পাশ ফিরে ঘুমিয়ে আছে। ওর ঘুম খুব পাতলা, তাই আমি ভীষণ আস্তে করে ওয়াশরুমে ঢুকে গেলাম যাতে ওর কোনো শব্দ না হয়। সারারাত নির্ঘুম পার করার পর এখন যদি ঠান্ডা পানিতে একটা গোসল না দেই, তাহলে নিজের সাথে জুলুম করা হবে। চায়ের কাপ হাতে রুমে এসেছি একটা প্রয়োজনীয় ফাইল নিতে। বিছানায় ঘুমন্ত মিলার দিকে চোখ যেতেই মনে হলো মিলা গভীর ঘুমে মগ্ন। চায়ের কাপে চমক দিতেই মুখটা বিকৃত হয়ে গেল। কি বাজে চা বানিয়েছি! অফিসের কেয়ারটেকার ছেলেটাকে যে রাগারাগি করি, ও তো এত খারাপ চা বানায় না। আচ্ছা, তাহলে মিলা এত সুন্দর চা কিভাবে বানায়? নেক্সট টাইম রেসিপিটা নিতে হবে। এসব ভাবতে ভাবতে মিলার দিকে চোখ পড়তেই খটকা লাগলো। মিলা তো এভাবে ঘুমায় না। খাটের পাশে বসে ওর নাকের কাছে হাত নিতেই দেখলাম খুব আস্তে শ্বাস চলছে। হঠাৎ মেসেজের টুং শব্দে পাশ ফিরে বেড সাইডের টেবিলের ওপর থেকে ফোনটা হাতে নিলাম। বিদিশার মেসেজ। আনরিড মেসেজ 5টা। মেসেজ স্ক্রল করে দেখলাম ওপরেরও কয়েকটা মেসেজ যেগুলো সিন দেখাচ্ছে, কিন্তু এগুলো তো আমি দেখিনি। তখনই আমার মনে পড়ল রাগ করে বেরোনোর সময় ফোনটা সাথে নেওয়া হয়নি, বাসায় ছিল। তবে কি মিলা? না না, ফোনটা বেড সাইড টেবিলে রাখতে গিয়ে দেখলাম একটি খালি ওষুধের পাতা। নামটা পড়তেই আমি আতঙ্কিত হলাম। এ তো ঘুমের ওষুধ। সেবার প্রচণ্ড জ্বরের পর ঘুম হতো না, তখন ডাক্তার দিয়েছিল। দুদিন দুটো খাওয়ার পর আমি ঘুমের তোরে চোখ খুলতে পারছিলাম না। তখনই খাওয়া বন্ধ করে দেই। পাতায় মোট 8টা ওষুধ ছিল। আমি দুটো খেয়েছিলাম, কিন্তু এখন পাতা পুরোই ফাঁকা। পাশে পানির গ্লাসটাও খালি। তাহলে বাকি 6টা ওষুধ? না না, অসম্ভব। মিলা এমন করবে না। মিলার গালে হালকা থাপ্পড় দিয়ে ডাকতে লাগলাম, মিলা, এই মিলা। চোখ খুলছে না দেখে মুখে পানির ছিটা দিলাম, তাতেও মিলা উঠল না। এবার আমি নিশ্চিত হয়ে গেলাম যে মিলা ওষুধগুলো খেয়ে নিয়েছে। দুহাতে মাথার চুল খামচে ধরলাম। পাগল পাগল লাগছে। এখন আমি কি করব? আমি ওকে কোলে নিয়ে সেদিন পাগলের মতো সিঁড়িতে নেমেছিলাম। দরজা খোলা, মোবাইল বাসায়, শুধুমাত্র মানিব্যাগটা পকেটে নিয়েছিলাম। ওকে ইমার্জেন্সি রুমে দেওয়ার পর আমার খেয়াল হয়েছিল আমার পায়ে জুতো অবধি নেই। সেদিন যেন কোনো সম্পদের চিন্তা আমার চিন্তিত করতে পারছিল না। শুধুমাত্র ভাবছিলাম মিলা, মিলা আর মিলা। কোনো খারাপ কিছু হয়ে যেতে পারে এতটুকু ভাবতে পারছিলাম না। মস্তিষ্ক শূন্য লাগছিল। সেবার ওকে বাঁচাতে যে আমার ব্যাপক খরচা হয়েছিল। কিন্তু এখানেই শেষ নয়। সবচেয়ে বড় ধাক্কাটা আমি সেবারই খেয়েছিলাম। ওকে ওয়াশ করিয়ে বিভিন্ন টেস্ট করার পরে যখন রিপোর্ট হাতে পেয়ে ডাক্তার আমাকে ডাকলেন, তখন তিনি জানালেন মিলা 3 মাসের প্রেগনেন্ট ছিল। কিন্তু বাচ্চাটাকে বাঁচানো সম্ভব হয়নি। এই খবরটা আমি যখন পেলাম, তখনও মিলা পুরোপুরি সুস্থ নয়। আমার দুনিয়াটা যেন দুলছিল। ওকে কেবিনে দেওয়ার পর আমি বাসায় ফিরেছিলাম। তখনও আমার বা মিলার পরিবারে কেউ জানে না এই খবর। কিভাবে জানবে? আমি তো কাউকে জানাইনি। ফোন নেই কাছে। বাসায় এসে দেখলাম দরজা লাগানো। বিল্ডিংয়ের কেয়ারটেকারকে ডাকতে তিনি জানালেন পাশের বাসার ভাবি লক করেছেন। ভাবির বাসায় নক করতেই তিনি উদ্বিগ্ন হলেন মিলার খবর জানতে। কি হয়েছে? তখন ওভাবে কেন দৌড়াচ্ছিলাম? আমি তেমন কিছু বললাম না। ওনাকে আমি তেমন একটা পছন্দ করি না। মহিলা গৃহিণী, আর গৃহিণীদের কাজই হলো গসিপ করে বেড়ানো। বাসায় ঢুকে ফ্রেশ হয়ে রেডি হওয়ার জন্য কাপড় খুঁজতে আলমারি খুললাম। কোথায় কি রাখা কিছুই জানি না। এগুলো তো সব মিলাই করে। বিরক্ত লাগছিল। কিছু কাপড় এলোমেলো করার পর যখন একটা টি শার্ট টান দিলাম, তখন কিছু ছোট ছোট জিনিস নিচে পড়ে গেল। আমি হাঁটু মুড়ে বসতে দেখলাম কুশি কাটার কাজ করা ছোট ছোট কয়েক জোড়া জুতা। আমার বুকের মধ্যে কেমন যেন করে উঠল। ওগুলো ধরতে যে খেয়াল করলাম আমার হাত কাঁপছে। হসপিটালে পৌঁছে মিলার কেবিনে ঢুকতে অবাক হলাম। পাশের বাসার ভাবি, তিনি তখন আমার কাছ থেকে জেনে নিয়েছিলেন মিলা কোন হসপিটালে আছে। এর মধ্যে আমার আগে চলে এসেছে। কাছে এগোতেই দেখলাম তিনি পরম যত্নে ঘুমন্ত মিলার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। পাশ ফিরে আমাকে দেখে বিষণ্ণ মুখে জিজ্ঞাসা করলেন, বাচ্চাটা আর নেই, তাই না? আমার অবাক লাগলো। যে খবর আমি জানি না সে খবর তিনি কিভাবে জানলেন? পাশ থেকে বিষণ্ণ মুখে ভাবি বলতে লাগলেন, 2 মাস হলো মিলা খবরটা জেনেছে। আমি সাথে করে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। কি যে খুশি ছিল! আমি বললাম আপনাকে বলে দিতে, কিন্তু ও বলল না। 2 মাস পর আপনার জন্মদিন, সেদিনই জানাবে জন্মদিনের বেস্ট গিফট হবে। ভাবির কথায় মনে পড়ল আজ আমার জন্মদিন। এজন্য বোধহয় কাল রাতে মিলা ওভাবে চলে এসেছিল। ও আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, কিন্তু আমার কাছ থেকে এমন সারপ্রাইজ পাবে তা আশা করেনি।
আমার বুকটা ক্রমশই ভারী হয়ে যাচ্ছিল। বিয়ের এই ৪ বছরে মিলাকে একদিন একটা থাপ্পড় দিয়েছিলাম। কথা কাটাকাটি ছাড়া তেমন কোনো বড় ঝগড়া হয়নি আমাদের মধ্যে। সেদিনে ওকে ওভাবে মেরেছিলাম। আমার কি হয়েছিল আমি নিজেও জানি না। মস্তিষ্কে একটু চাপ প্রয়োগ করতেই বুঝতে পারলাম কারণটা আসলে বিদিশা। বিদিশার সাথে যোগাযোগটা শুরু হওয়ার পর থেকেই মিলার প্রতি আমার এই বিতৃষ্ণা। আমার বাচ্চা পেটে নিয়ে আমার হাতে সেদিন এই জঘন্য মারগুলো খেয়েছিল মিলা। ও বোধহয় সেদিন বিশ্বাস করতে পারেনি আমি ওকে ওভাবে মারব। বুকের ব্যথাটা যেন আরেকটু বেড়ে গেল। এ আমি কি করেছি? ওকে ভুলে কিভাবে আমি বিদেশের সাথে যোগাযোগ করতে পারলাম? আমি যে এত খারাপ তা আমার নিজেরই জানা ছিল না। অনুতপ্ততার আগুনে পড়তে লাগলাম। বুঝলাম এ আগুন সহজে থামার নয়। রাত হয়ে এসেছে। মিলার এখনো জ্ঞান ফেরেনি। আমি এখনো কাউকে জানাইনি। এবার জানানোর প্রয়োজন মনে করলাম। প্রথমে মাকে ফোন করলাম। ফোন রিসিভ করে মা উদ্বিগ্ন কণ্ঠে বলতে লাগলেন, বাবু, তোকে এখনই ফোন করতাম। নীলাশার ছেলে হয়েছে। ইমার্জেন্সির কারণে দুপুরে হসপিটালে আনতে হয়েছিল। এই কিছুক্ষণ আগে বাবুকে আমাদের হাতি দিল। কি সুন্দর হয়েছে। তোরা কখন আসবি? আমি আস্তে করে জিজ্ঞেস করলাম, ভাবি কেমন আছে? বাবু সুস্থ? দুজনেই ভালো আছে। তোর কণ্ঠটা এমন লাগছে কেন? মায়ের এই প্রশ্ন নিজেকে সামলাতে পারলাম না। চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। ধরা গলায় বললাম, মা, একটা খারাপ খবর আছে। মা ভীষণ শীতল কণ্ঠে প্রশ্ন করলেন, কি হয়েছে? মিলা ঠিক আছে? না, হসপিটালে, বেহুশ। পরবর্তী ২ ঘন্টার মধ্যে মা বাবাকে নিয়ে হসপিটালে পৌঁছে গেলেন। মিলার বাবাকেও জানিয়েছিলাম। তিল্লিনারা আরও কিছুক্ষণ পর কি একটা কাজে শহরের বাইরে ছিলেন। মা বাবা আসার ঘণ্টাখানেকের মধ্যেই সকলে খবর পেয়ে হাসপাতালে চলে আসলেন। মা ছাড়া মিলার অসুস্থতার কারণটা কেউ জানালো না। সবাই জানলেন মিলার মিসক্যারেজ হয়েছে। ২ দিন হসপিটালে থাকতে হয়েছিল। মার সঙ্গে থাকলে অন্য কাউকে থাকতে দিলেন না। হসপিটাল থেকে বাসায় আসার পরে মিলা একদম চুপচাপ হয়ে গেল। মিলা যে খুব বেশি চঞ্চল তা কিন্তু নয়। তারপরও কেমন যেন ঠান্ডা হয়ে গেল। সব কাজ করে, কিন্তু তারপরেও কেমন যেন এক অদৃশ্য নিস্তব্ধতা। মিলাকে দেখলে আমার ভেতরটা দুমড়ে মুচড়ে যায়। সবকিছুর জন্য নিজেকেই দায়ী মনে হয়। মনে হওয়ার কি আছে? আসলে তো আমি দায়ী। আমি ভীষণ অনুতপ্ত। কিন্তু পরিস্থিতি আমার হাতে নেই। জ্ঞান ফেরার সাথে সাথে মিলার কাছে ক্ষমা চেয়েছি। বাসায় আনার পরে তো ওর পা ধরে বসেছিলাম। তখন মিলা ভীষণ শান্ত স্বরে বলেছিল, সে আমার উপরে একটুও রেগে নেই। ওর এই উত্তরটা আমি মানতে পারিনি। ও রাগ করছে না কেন? রাগ করুক, আমার সাথে ঝগড়া করুক, আমাকে আঘাত করুক, কিন্তু এভাবে চুপচাপ কেন থাকবে? সবকিছুর মাঝে থেকেও যেন কোথাও নেই সে। ওর বাবা আসলেন ওকে ২ দিনের জন্য বাসায় নিয়ে যেতে। তার ধারণা বাসায় সারাদিন একা থাকলে ওর আরো খারাপ লাগবে। তাই ভাই বোনদের সঙ্গে থাকলে ওর মনটা ফ্রেশ থাকবে। তবে মিলা যেতে চাইল না। ওর বাবাও হার মানার পাত্র নয়। তিনি ওকে জোর করে সঙ্গে নিয়ে গেলেন। সারাদিন অফিস করার পরে যখন বাসায় ফিরলাম, তখন আমার কিছুই ভালো লাগছিল না। যেরকম রেখে গিয়েছিলাম সবকিছু ঠিক সেরকমই রয়েছে। টেবিল ভর্তি খাবার সাজানো নেই। চা নিয়ে এসে কেউ সাজছে না। এই কেমন পরিবেশ! বুঝলাম আমার অজান্তেই মিলার সকল কর্মকাণ্ড আমার অভ্যাসে পরিণত হয়েছে। রাত বাড়ার সাথে সাথে আমার নিঃসঙ্গতাও বাড়তে থাকে। হঠাৎ করে ভীষণ অস্বস্তি লাগতে শুরু করে। অস্থির লাগছিল। দম টেনে তুলতে পারছিলাম না। মনে হচ্ছে হাত পা কাজ করছে না। কোন কিছু না ভেবে রেডি হয়ে বাসা থেকে বের হলাম। উদ্দেশ্য মিলার বাবার বাসা। এখানে কি আমাকে খাবার বেড়ে দেওয়া হবে? বাবার কোনো উত্তর দেননি। তবে পরদিন তিনি আবার এসেছিলেন। সেখানের এক আয়াকে ঠিক করে গিয়েছিলেন যে ৩ বেলা আমার খাবার বেড়ে দেবে। প্রথম প্রথম নিজের দায়িত্ব থেকেই বয়স্ক মহিলাটা আমার খাবার বেড়ে দিতে আসতেন। কিন্তু পরবর্তীতে তিনি আমাকে ভালোবেসে ফেলেছিলেন। আমি বুঝতে পারতাম। আমার ভালো লাগতো। তবে তাকে কিছু বলতাম না। নির্লিপ্ত থাকতাম। সব সময়ের মতো। সহজে কারোর সাথে মিশতে পারতাম না। বিধায় বন্ধু ছিল না। একাকিত্ব আমাকে কুরে কুরে খেত। বলতে বলতে মিলার বন্ধ চোখের পাতা দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। আমি যেন জমে গিয়েছিলাম। মিলায় গেল কি বলছে? ওর বাবার বর্তমান স্ত্রী ওর আপন মা নয়? আমাদের বিয়ের এই ৪.৫ বছরে অপরিবর্তনীয় এই কঠিন সত্যটা আমি জানতে পারিনি। কই, আমি তো কখনো ওর আপন মায়ের সঙ্গে কথা বলতে দেখিনি। এই জন্য কি মিলা কখনো ওর বাবার বাসায় থাকতে চাইতো না? নীরবতা ভেঙে খুব আস্তে করে নরম স্বরে ডাক্তার ফের প্রশ্ন করলেন, তারপর কি হয়েছিল?
বোর্ডিং থেকে প্রাইমারি, মাধ্যমিক শেষ করলাম। উচ্চ মাধ্যমিকের বোর্ড পরীক্ষার ঠিক 2 মাস আগে সেই আয়া খালা ছুটিতে গেলেন গ্রামের বাড়িতে। তার 2 দিন পর নিয়মমাফিক বাবা এলেন আমার সাথে দেখা করতে। দেখা করা শেষে বাবা যখন বোর্ডিংয়ের ম্যানেজারের কাছে খোঁজ খবর নিতে গেলেন, তখন ম্যানেজার তাকে জানালেন, গত 2 দিন যাবৎ আমি খাবার খেতে যাইনি। আমার রুমমেটের কাছে খবর নিয়ে জেনেছে আমি রুমেও কিছু খাইনি। কথা শুনে বাবা অবাক হলেন, কারণ আমি তাকে কিছুই জানাইনি। ম্যানেজারের সাথে কথা শেষ করে বাবা আবার আমার কাছে এলেন। বাবা আমাকে না খাওয়ার কারণ জিজ্ঞেস করতে আমি বলেছিলাম আমাকে কেউ খাবার বেড়ে দেয়নি। আমার কথা শুনে বাবা সেই প্রথম দিনের মতোই চুপ করে কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়েছিলেন। তারপর আমার হাত ধরে বাইরে নিয়ে গেলেন। হোটেলে যেয়ে আমার পছন্দের সকলের খাবার অর্ডার করে নিজের হাতে বেড়ে আমাকে খাওয়ালেন। সেদিনের পর থেকে বাবার মাঝে কিছু পরিবর্তন দেখতে পেলাম। তিনি কারণে অকারণে ফোন করতেন, কেমন আছি, খাবার খেয়েছি কিনা জানতে চাইতেন। এভাবে উচ্চ মাধ্যমিক শেষ করার পর পাবলিক ভার্সিটিতে চান্স পেলাম। গার্লস হোস্টেলে থাকতে শুরু করলাম। ততদিনে মায়ের সাথে যোগাযোগটা অনেক হালকা হয়ে গিয়েছে। তবে তার গিফট পাঠানো কিছু বন্ধ হয়নি। নিয়ম করে বছরে একবার দামি প্রসাধনীর সাথে আমার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠাতেন। নিঃসঙ্গ আমার জীবনে ভার্সিটির ফার্স্ট ইয়ারে কিছু বন্ধু জুটল। ওদের সকলের সঙ্গে সময়টা আমার ভালোই কাটছিল। 9 জনের বন্ধু গ্রুপের 5 জনই ছিল ছেলে। তার মধ্যে 3 জন আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। একজন প্রকাশ্যই সবসময় বলতে থাকতো ভালোবাসি ভালোবাসি। আমি কাউকে কোনো সুযোগ দেইনি। আমি সবসময় অপেক্ষা করেছি আমার সেই পার্টনারের, যার সাথে আমি পবিত্র বন্ধনে আবদ্ধ হব। আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকটি আমার জীবনে এলো কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই। আমার হাজবেন্ড দেখতে এসে আমাকে অনেক পছন্দ করলেন। ওর সাথে আমার সম্পর্কটা যে বিয়ে পর্যন্ত আগাবে তা আমি কখনো চিন্তাও করিনি। আমাদের বিয়েটা এত তাড়াহুড়োই হয়ে গেল যে আমি কাউকে জানানোর সুযোগ অবধি পাইনি। আর এটাই আমার জীবনে এক নতুন সমস্যার উদ্ভব করলো। আমার সেই পাগল বন্ধু রাসিব আমাকে রীতিমতো ডিস্টার্ব করতে লাগলো। সে এই বিয়ে মানে না, আমার হাজবেন্ডকে সে ছাড়বে না, আরো কত শত আজব কথা। এরপর আমি তার সঙ্গে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করে দিলাম। তারপরও সে আমার পিছু নিয়েছিল। তখন আমি জেনে বুঝে তাকে কঠিন অপমান করলাম, কারণ আমি জানি এ কাজ করলে সে ঘেন্নায় আমার পিছু ছেড়ে দেবে। হলো তাই। কিন্তু তার সঙ্গে আমার আবার দেখা হলো চাকরিটা ছাড়ার মাস 6 আগে। তখন সে আমাকে জানালো আমার হাজবেন্ড আমাকে ভালোবাসে না, সে তার পুরনো প্রেমিকের সাথে যোগাযোগ করছে। আমি তার কথা বিশ্বাস করিনি। বললাম, প্রমাণ দেখাও। সে কোনো প্রমাণ দেখাতে পারেনি। তার পরপরই আমার বদলিটা হলো। বলা বাহুল্য এর পেছনেও তার হাত রয়েছে। এটা বুঝতে পেরে আমি চাকরিটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। কারণ মানুষের সমস্যা শুনতে শুনতে আমি তখন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাচ্ছিলাম। প্রেগনেন্সির কারণে শরীরেও কিছু পরিবর্তন লক্ষ্য করছিলাম। হঠাৎ করে মিলা উত্তেজিত হয়ে গেল। ওর অস্বাভাবিক আচরণে আমি পর্দার আড়াল থেকে বেরিয়ে আসলাম। মিলা চিৎকার করতে চাইছে, কিন্তু পারছে না। গলা দিয়ে গড়গড় আওয়াজ বের হচ্ছে। ওকে দেখে আমার ভীষণ ভয় লাগলো। আমি ওর হাতটা শক্ত করে চেপে ধরলাম। ও শান্ত হলো না। হাত পা ছোড়াছুড়ি শুরু করলো। এবার আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। ডক্টর ইনজেকশন পুশ করার পরে আস্তে আস্তে ও শান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। মিলার ভালোবাসার গভীরতা সেদিন কিছুটা হলেও অনুভব করতে পারছিলাম। নিজেকে নিজে ধিক্কার জানালাম। আমি নিজেকে প্রশ্ন করলাম, এত সুখ ছেড়ে তুই কিসের পেছনে ছুটছিলি এতদিন? ভেতর থেকে কোনো উত্তর পেলাম না। সেদিনের পর থেকে আমার ধ্যান জ্ঞান সবকিছুই মিলা। নিজে প্রতিনিয়ত অনুতপ্ত আর তার আগুনে পড়তাম। আর ওকে ঠিক ততটাই যত্ন করতাম। তার বছর খানেক পর মিলার কোল আলো করে এলো আমার রাজকন্যা মেহেরিস। এবার মিলা পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে আসলো। মেহেরিস আমাদের ঘরে এক নতুন আরল ঝলক ফেলল। ওর জন্মের পর আমরা তার দ্বিতীয় আর কোনো বাচ্চার পরিকল্পনা করিনি। তাহলে বোঝো ও আমাদের কতটা শখের আর আদরের সম্পদ। আর তুমি তার সেই গালে আঘাত করেছ, যেখানে চুমো ব্যতীত অন্য কোনো ফুলের টোকাও পড়েনি। এবার তুমিই বলো, তোমার ঠিক কি শাস্তি হওয়া উচিত? এতক্ষণ খুব আগ্রহ নিয়ে আমার কথাগুলো শুনছিল ইয়াসির। এবারও লজ্জা, অপমান কিংবা অনুতপ্ততা যে কারণে হোক না কেন মাথাটা নিচু করে ফেলল। আমি বুঝলাম এবার আমার কাজ শেষ। ভাই ভাবিকে বলে দিও
তারা যেন এ ব্যাপারে আমাকে আর কল না করে। আমি তাদের ফোন রিসিভ করব না। ইয়াসির মাথা নেড়ে সম্মতি জানালো। আর একটা কথা, আগামী মাসে বালির 3টে টিকিট বুক করেছি। মিলার ইচ্ছে হয়েছে সে সমুদ্রের নীল পানিতে আমার হাত ধরে পা ভেজাবে। এবার তুমি চিন্তা করো, চতুর্থ টিকিটটা তুমি বুক করবে কিনা। এই বলে আমি কফি শপ থেকে বেরিয়ে আসলাম। সন্ধ্যা নেমে এসেছে। পশ্চিম আকাশটা রক্তিম হয়ে এসেছে। আপনারা সবাই চিন্তা করছেন না, এতক্ষণ ধরে আমি কার সাথে কথা বলছিলাম? এ হলো আমার আপন বড় ভাইয়ের অনেক সাধনার একমাত্র ছেলে ইয়াসির, আমার একমাত্র মেয়ের একমাত্র জামাই। মিলার মেহেরিস গল্প করছে। আমি বারান্দায় চায়ের কাপ হাতে বসে আছি। মিলাজ মেহেরিসের সাথেই ঘুমাবে, তাই আমি গল্পের বইয়ের মধ্যেই ডুবেছিলাম। হঠাৎ পানির পিপাসায় উঠে ড্রয়িং রুমে যেতেই খেয়াল হলো রাত 12টা বাজে। আমি পানি খেয়ে চুপচাপ কোনো আওয়াজ না করে নিজের রুমে গিয়ে বারান্দায় বসলাম। 20 মিনিট পর খেয়াল করলাম বাসার মেইন গেট খুলে কেউ বেরিয়ে যাচ্ছে। আমি মুচকি হাসলাম। দোতলা থেকে নেমে গেটের কাছে আসতেই দেখলাম মেহেরিস একা নয়, ইয়াসির দাঁড়িয়ে আছে ওর সঙ্গে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখতে পেলাম দুজন হাত ধরিয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। কখনো কখনো অনুতপ্ততা আর ক্ষমা, দুটি বিপরীত পক্ষ মিলেমিশে নতুন সূচনা করতে পারে। বাসার মেইন গেট লাগিয়ে ওপরে উঠে এলাম। মিলাকে কোলে করে নিজেদের বিছায় এনে শোয়ালাম। মিলা আধো আধো চোখ খুলে ঘুম ঘুম কণ্ঠে প্রশ্ন করল, কি করছো? মিহিরিস আছে তো পাশে। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, ঘুমো। সমাপ্ত। কিছু কিছু সমাপ্তিতে সবসময় শেষ নির্দেশ করে না। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ সবাইকে।